নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। একটু ছুটি কাটাতে এসেছিলাম। অনেক দিন তো অনেক কাজকর্ম করলাম, কাজের খুব চাপ ছিল, তো ইলেকশন গেল, এখন একটু ব্রেক নিয়েছি আর কি। পঙ্কজদা আমি একসাথেই ছুটি কাটাতে এসেছিলাম, একটু ঘুরতে এসেছিলাম ফ্যামিলিকে নিয়ে, সময় দিচ্ছিলাম ফ্যামিলিকে। ভাবছিলাম কোনো ভিডিও করব না, এই দুটো দিন এগুলোর থেকে দূরেই থাকবো। কিন্তু আজকে যে ঘটনাটা ঘটলো, আপনারা সবাই দেখেছেন সোনারপুরে কিভাবে ডিম থেরাপি হয়েছে। এই ডিম থেরাপিটা নতুন শুরু হয়েছে। এর আগে সৌগত রায়ের উপরে হয়তো পরীক্ষামূলক থেরাপি হয়েছে। আজকে আমরা দেখলাম একেবারে সুন্দরভাবে ডিম থেরাপি হলো। একেবারে এমন থেরাপি হলো, যুবরাজ বাংলার সোনার চামচ নিয়ে প্যারাশুটে করে নেমে যে রাজনীতি করেছে, সেই যুবরাজ একেবারে মাথায় হেলমেট পরিয়ে কোনো রকমে পালিয়ে বেঁচেছে। সেন্ট্রাল ফোর্স বের করে দিয়েছে বাঁচিয়ে, যেই সেন্ট্রাল ফোর্সকে এতদিন পিসি ভাইপো গালাগালি করতো, সেই সেন্ট্রাল ফোর্স আজকে বাঁচিয়ে বের করে দিয়েছে। আমার সাথে পঙ্কজদা রয়েছে, এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো আপনাদের সঙ্গে। আলোচনা সেরকম কিছু নয়, যে ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন রাজনীতি করেছেন, 5,000 পুলিশ ফোর্স নিয়ে সবসময় ঘুরতো, একেবারে 35 থেকে 45টা গাড়ি থাকতো কনভয়ে, হুড় করে ছুটতো, পুরো রাস্তা ফাঁকা করে দিয়ে পুলিশ দিয়ে, প্রতিটি থানার ফোর্স যে রাস্তা দিয়ে যেত, সেই এলাকার উপর দিয়ে যেত, সেই থানার ফোর্স লাগিয়ে একেবারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর যেরকম প্রোটোকল থাকে, মুখ্যমন্ত্রীর প্রোটোকল থাকে, সেইভাবেই আর কি ভাইপো যেত। আজকে পুলিশ নেই, সিকিউরিটি উঠে গেছে। এখন কেমন লাগছে ভাইপো, সেটা তো তুমি বুঝতে পারছো। তুমি খোকাবাবু, তুমি যুবরাজ, তুমি বাংলার সেনাপতি, আজকে পচা ডিম খেয়ে কেমন লাগছে? পঙ্কজদা কি বলবে? বলবো এটাই যে এতদিন তো শুভেন্দু বাবুকে ওরা মেজো খোকা বলে কটাক্ষ করতো, কিন্তু সমস্যা হচ্ছে একে পিসিমণির ভাইপো বলবো না কার খোকা বলবো, এই তো আবার সেটা নিয়েও গন্ডগোল আছে। সমস্যা না, সত্যি আমি সিরিয়াসলি বলি, আপনারা চেক করে নিন লতা আর অমিতের সম্পর্কটা কি, এরা কি ভাই বোন নাকি স্বামী স্ত্রী? তো যাদের জন্মটাই গন্ডগোল, মানুষ তো এদের উপর রাগ তো হবেই। আজকে দেখো ভালো হয়েছে, আবার ওই রঞ্জিত ঘোষের অ্যাঙ্গেলও রয়েছে। হ্যাঁ, রঞ্জিত ঘোষের অ্যাঙ্গেলটাও রয়েছে। এবার রঞ্জিতের একটা ছবি আবার মানে মানুষ কনফিউজ। এতদিন তো মানুষ বলতে পারেনি 5,000 পুলিশ রয়েছে, কখন বাড়ি থেকে কিছু বললে হয়তো তুলে নিয়ে যাবে, হয়তো না নিয়ে যেত, আমাদেরকেই তো জেল খাটিয়েছে। তোমাকে জেল খাটিয়েছে মনে নেই? কতদিন জেলে থাকতে হয়েছে, তোমাকেও তুলে নিয়ে গেছিল, অনেকেই জেল খাটিয়েছে। পিসি ভাইপোর বিরুদ্ধে বললে জেলে যেতে হয়েছে, অনেকেই গেছে। গাঁজা কেস দিয়ে বহু ছেলের লাইফ কেরিয়ার শেষ করে দিয়েছে, তারা হয়তো আর চাকরি বাকরি পাবে না, এমন তাদেরকে ধারা দিয়ে জেলে ভরে দিয়েছিল। কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিরোধী রাজনৈতিক দল করতে কেমন লাগে। যুবরাজ তো প্যারাশুটে করে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে আর কি উনি রাজনীতি করেছেন, একেবারে গাড়ি ঠাড়ি নিয়ে, কনভয় নিয়ে, সিকিউরিটি নিয়ে, যা বলতেন একেবারে মঞ্চ থেকে দাঁড়িয়ে ভাবতেন আমার বিরুদ্ধে বলার আর কেউ নেই, আমার দিকে আঙুল তুলে কথা বলার আর কেউ নেই। আজকে বিরোধী রাজনীতি দল করতে কেমন লাগে ভাইপো বাবু টের পাবেন। আমার মনে হয় না এরপরে ভাইপো বাবু আর রাজনীতি করবেন। ডিম থেরাপির পরে ভাইপো বাবু এটা তো খুব হালকার উপর দিয়ে গেছে। জনরোষ, কি জনরোষ! এতদিন আপনারা দেখেছেন বিজেপির এমন কোনো নেতা নেই, বিজেপি বিরোধী দলে ছিল তো, সেই 2018 থেকে আমি দেখে আসছি আর কি, যখন থেকে পঞ্চায়েত ভোটে বিজেপি লড়াইটা দিতে শুরু করলো, সেই সময় থেকে বিজেপির এমন কোনো নেতা নেই পশ্চিমবঙ্গে যার গাড়ি ভাঙচুর হয়নি, যার উপরে হামলা হয়নি, বাস দিয়ে ইট দিয়ে গাড়ি ভাঙচুর করা হয়নি। দিলীপ ঘোষের গাড়ি একাধিকবার ভাঙচুর হয়েছে, সেই ভিডিও ইউটিউবে রয়েছে। শুভেন্দু অধিকারীকে তো প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বেশ কয়েকবার, বুলেট প্রুফ গাড়ি না থাকলে মেরেই ফেলা হতো। নিশীথ প্রামাণিকের উপরে হামলা হয়েছে, লকেটডির উপরে হামলা হয়েছে, অগ্নিমিত্রা পালের উপরে হামলা হয়েছে। আমি কার নাম বলবো আপনাদেরকে, কে নেই এই তালিকায়? কিভাবে ভাঙচুর হয়েছে আপনারা খোলা চোখে দেখেছেন, কি রাজনীতি করেছে। আজকে ভাইপো বাবু বলছে এটা বিজেপির চক্রান্ত, বিজেপি আমাকে মেরে ফেলতে চায়। আপনাকে বিজেপি মেরে ফেলতে চায় না, বিজেপি আপনাকে বাঁচাতে চাই, তাই আপনি বেঁচে আছেন। ওই হেলমেটটা বিজেপি সরকারের পুলিশ আপনাকে পরিয়েছে, নাহলে ওই লাল টুকটুক চেহারা। অনেক তো কি খেয়েছেন, ওইসব দামি দামি খাবার আমরা তো খেতে পারবো না, আমাদের 14 পুরুষ কোনোদিন খাইনি, হয়তো খাওয়ার ভাগ্য, আর আমরা খেতেও চাই না। আমরা গ্রামের সাধারণ মানুষ, আমরা মোটা চালের ভাত খেয়ে, মুড়ি চানাচুর খেয়ে, ওই শাক পাতা খেয়ে আমরা ভালো আছি। মাসে এক আধবার মাটন চিকেন হলেই আমাদের কাছে সেটা বড়, আমাদের কাছে সেটা রাজকীয় খাবার, আমরা আনন্দ সহকারে খাই। ওই চেহারার পিছনে যে কি রহস্য আছে, সেই রহস্য আরেকদিন আমি আপনাদেরকে বলবো। পঙ্কজদা, এই যে বিরোধী রাজনীতি করা,
বিরোধী রাজনীতিতে পশ্চিমবঙ্গে বিজেপির ওপরে এরা হামলা চালিয়েছে যখন বলেছে এটা জনরোষ। আমরা দেখতাম কুণাল ঘোষ, চোর কুণাল ঘোষ এসে বলতো জনরোষের শিকার হয়েছে, কথা বলতে গিয়ে আটকে যায়। তো যাই হোক, আমি কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করছি না, কিন্তু এইভাবেই না না, বিষয়টা বুঝতে হবে, গণরোষের শিকার হয়েছে এরকম করে হাত নাচিয়ে নাচিয়ে বলতো, ঠিক আছে? তো এখন বুঝতে হবে যে বিরোধী রাজনীতিতে গণরোষটা কেমন লাগে। বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে, বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। শাসকের রোষের আড়ালে গণরোষ বললে কেমন লাগে, তাও আমি বলবো। তো দেখো, আমাদের সাংসদদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, তারপর নাটক করতো মমতা গিয়ে ভালো আছেন তো বলে চলে যেত। খগেন মুর্মুর কি অবস্থা করেছিল সে ছবি দেখা যায় না, চোখ একেবারে ফাটিয়ে, মাথা ফাটিয়ে। শঙ্কর ঘোষ কি অবস্থা করেছিল আপনারা দেখেছেন, একজন সাংসদ, একজন সিনিয়র নেতা। শঙ্কর ঘোষ এমন একজন নেতা ছিলেন যিনি না ওই মানে কাউকে ব্যক্তিগত আক্রমণ, কাদা ছোড়া, একদম একদম সভ্য ভদ্র নেতা, যিনি কোনোদিন এইসব আক্রমণের রাজনীতিতে যাননি। সেই মানুষটাকে যখন মারা হয়েছিল না, আমার খারাপ লেগেছিল, খুবই খারাপ লেগেছিল। যেরকম অনেক নেতাই বলেছিল রোগড়ে দেবো, পালিশ করে দেবো, ঠিক আছে, তাদের গাড়ি ভাঙচুর হয়েছে, সেটা একটু অনেকেই বাংলার মানুষ হয়তো মেনে নিয়েছেন যে ঠিক আছে এগুলো হতে পারে। কিন্তু যে মানুষটা এই ধরনের রাজনীতির বাইরে ছিলেন সবসময়, তাকেও এরা ছাড়েনি। আর বিজেপি করার জন্য কত মায়ের কোল যে খালি হয়েছে আপনারা জানেন। 350-র বেশি বিজেপি কর্মী খুন হয়েছে। অভিজিৎকে কিভাবে দোসরা মে মারা হয়েছিল, ইট দিয়ে থেতলে থেতলে। তার বাড়িতে রাখা পোষ্যগুলো, অবলা প্রাণী, কুকুরগুলোকে পর্যন্ত এরা ছাড়েনি। আজকে ভাইপো কেমন লাগছে, ভাইপো বাবু কেমন লাগছে? মজা লাগছে তো? তোমার উপরে আক্রমণ হোক এটা আমরা কোনোদিনই চাই না, এই দৃশ্য, এই ছবি আমরা দেখতে চাই না। আক্রমণ কোথায়, কিন্তু যে এই যে ডিম ছুঁড়ে মেরেছে, এটা আসলে আমি একটু বলি, সেটা হচ্ছে আমার মনে হয় যে ভাইপো তো সফিস্টিকেটেড নেতা, ওই কি সব ইঞ্জেকশন মুখে মুখে দিয়ে স্কিনটা দেখেছেন, আমি অনেক টাকা কিন্তু স্কিনের পিছনে খরচ করি, তারপর দেখুন ওরকম কিছুতেই হয় না। ও কি দিত বুঝতে পেরেছো তো, মানে সেলিব্রিটিরা দেখো না অনেক রকম দিত, তো আমার মনে হয় ডিমের গন্ধই জানে না কেমন খেতে। হ্যাঁ, এরা তো চামচ দিয়ে খায়, ডিমের মধ্যে আবার অনেক রকমের মশলা টসলা দেয়, ওই অমলেট করে দিলে, বয়েল করে দিলেও সেটার জন্য লোক আছে, 3-4 জন লোক আছে কাজে। গন্ধ কিরকম ওকে শোনা দেখানো হয়েছে, এবার টমেটোর গন্ধ কিরকম ওটা দেখানো হবে, এরকম হবে। গোবরের গন্ধ, তোমাকে মারা হবে না, তুমি বলতে পারবে না প্রাণে মারা হয়েছে। প্রাণে মারা হলে তোমাকে আদলা ইট দিয়ে মারা হতো, উচিত না, রড দিয়ে মারা হতো, যেমন তুমি করিয়েছো। এগুলো তো করা হয়নি, তোমার এগুলো ডিমের গন্ধ শুকানো হয়েছে, একটু শুকে রাখো, কেমন লাগে। বিরোধী রাজনীতি করতে এসেছো, মা বাড়ির আবদার নাকি? প্যারাশুটে করে এত বছর রাজনীতি করেছো। শুভেন্দু অধিকারী এই সংঘর্ষের মধ্যে দিয়ে উঠে আজকে আমাদের মুখ্যমন্ত্রী হয়েছেন। শুভেন্দু অধিকারীর লড়াই আপনারা দেখেছেন, বহুবার তার উপরে হামলা হয়েছে। কুচবিহারে তাকে তো প্রাণেই মেরে ফেলতো, বাস দিয়ে, লাঠি দিয়ে, যেভাবে জিহাদিতে একেবারে উদয়ন গুহ পরিকল্পনা করে সেই ঘটনা ঘটিয়েছিল। পুরো একদম জিহাদি গ্যাং, বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান, এদেরকে নিয়ে শুভেন্দু অধিকারীকে সেদিন প্রাণে মারার একটা পরিকল্পনা ছিল। আর আমরা দেখেছি যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন পুলিশ দাঁড়িয়ে মজা দেখতো। পশ্চিমবঙ্গ পুলিশ সেদিন দিদির পুলিশ ছিল, তো আমরা বলতাম চটি চাটা পুলিশ, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো, এই স্লোগানগুলো আমরা দিতাম। এমনি তো দিতাম না। যখন দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর হতো, যখন শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর হতো, পুলিশ দাঁড়িয়ে মজা দেখতো চোখের সামনে, কারা ভাঙছে, কিভাবে ভাঙছে, তারপরে কেউ গ্রেপ্তার হতো না। তৃণমূল এটাকে জনরোষ বলে দিত, ব্যাস মিটে যেত। বিজেপির পুলিশ কি অন্তত তাদেরকে তো সেফগার্ড করে নিয়ে যাচ্ছে, ওই যে হেলমেটটা পড়েছে সেটাও পুলিশের হেলমেট, একদম, তাই না? একদম। তাহলে পুলিশ, তার মানে দেখো পার্থক্যটা এটাই যে বিরোধী রাজনীতি হলে বিক্ষোভ হবে, শাসক বিরোধী উভয়ের প্রতি বিক্ষোভ হতে পারে, কিন্তু সেই লোকটাকে সেফগার্ড করে নিয়ে যেতে হবে। ডিম খেয়েছে, ভালো লেগেছে, স্বাদ লেগেছে, মজা লেগেছে, কিন্তু তাকে তো বাঁচিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এটাই হচ্ছে পার্থক্য। আর বিজেপির পুলিশ না হয় যদি মমতার পুলিশ হতো চটি চাটা, তাহলে পুলিশ এরকম করে তাকিয়ে থাকতো যেন চোখেই দেখতে পায় না, অন্ধ শিরোমণি। এইটাই হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা রাজনীতিতে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে বদলাবে। শুভেন্দু অধিকারী বলেছিলেন, শ্রমিকদা বলেছিলেন যে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতির সংস্কৃতি বদলাতে চাই। এই হিংসার মারামারি রাজনীতি পশ্চিমবঙ্গে চলবে না। আর ভাইপোকে তো কেউ মারেনি, দেখলাম নিজেই জামা ঠামা ছিঁড়াছিঁড়ি করেছে। ওর আশেপাশে যেসব ভাড়া করা বাউন্সার গুলো ছিল তারাই জামা ঠামা ছিঁড়ে দিয়েছে। মানুষ এমনি দূর থেকে ডিম ছুঁড়ে মেরেছে, চোর বলেছে, আর বলবে না কেন? এত মানুষের ক্ষোভ। এতদিন তো 5000 পুলিশ নিয়ে ঘুরতো, সাধারণ মানুষের বলার সুযোগ ছিল না, সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশ করার জায়গা ছিল না।
মানুষ সেই ক্ষোভ জমিয়ে জমিয়ে রাখতে আজকে সব বাঁধ ভেঙে গেছে। যেখানেই যাবেন এরপরে দেখবেন ওই পচা টমেটো, গোবর, কেউ আরো অনেক কিছু ছুঁড়ে মারতে পারে। সাবধানে থাকবেন, হেলমেট পরেই ঘোরাফেরা করুন। আমি বলবো রাজনীতি ছেড়ে দিন। ওই শান্তিনিকেতন নাকি শান্তি ইসে বানিয়েছে, ওটা বলছে ও নাকি ওখানে থাকে না। আজকে যখন সিআইডি ওখানে চিঠি দিতে গেল, বলে সিআইডি জানে না আমি ওখানে থাকি না। আরে বাবা, তুমি কি পিসির কোলে ঘুমাও নাকি? সিআইডি কি বোকা মনে করো? তুমিও গেছিলে দিবাকর, গোটা ফ্যামিলিটাকে ওখানে দেখেছিলে যখন আমরা ভিডিও তৈরি করেছিলাম। কি দিচ্ছিল অভিষেক, ওইগুলো কে ছিল? ওইগুলো কি কারো ক্লোন ছিল? না, আমার মনে হয় ওগুলো ক্লোন বানিয়ে রেখেছে। শালিকে, বউকে, মেয়েকে আগেই পগার পার করে দিয়েছে বিদেশে, আর ওইগুলো ওদের ক্লোন ছিল, অনেক ক্লোন টেকনোলজি। না না, সেসব কথা বললে তো হবে না। ভিডিও আছে কিভাবে সেই বাড়ি থেকে গাড়ি বেরোতো ভাইপোর, বলছে আমি ওখানে থাকি না। তো ওখানে কি রঙ্গলীলা করতো, ওখানে কি ওই জলকেলি করতে নাকি, ওখানে কি কলগাল না কি সব আছে ওদেরকে নিয়ে, বান্ধবী ওরকম বলতে, রাশিয়ান বান্ধবী এইসব এনে কি ওখানে ফুর্তি চলতো নাকি? ওটা কি ওই কি বলে বাগান বাড়ি না কি বলে, পার্থদা যেসব কাজকর্ম করতো, অপা ওইসব খেলা ঠেলা হতো নাকি? দুষ্টু খেলা, নোংরা খেলা হতো নাকি? দুষ্টু ছেলে, মমতা ব্যানার্জি বলে দুষ্টু ছেলে। এখন দুষ্টুমি বাদ দাও, অনেক দুষ্টুমি করেছো, রাজনীতি করার আর দরকার নেই। এমনিও বাংলার মানুষ তোমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন যেখানে যাবে সেখানে এই ডিম থেরাপি হবে, টমেটো থেরাপি হবে, গোবর থেরাপি হবে, ঝাঁটা থেরাপি হবে, জুতো থেরাপি হবে, অনেক থেরাপি হবে। এগুলো নিতে পারবে না। তোমার তো মানে সোনার চামচ মুখে নিয়ে রাজনীতি করা ছেলে, এই সমস্ত মানে খুব কষ্ট হবে। তোমার বাড়ির বউয়েরও কষ্ট হবে, তোমার যে মা না পিসি আছে তারও কষ্ট হবে, তোমার পরিবারে যে বাচ্চাগুলো রয়েছে তাদেরকে তো আমি রাজনীতিতে টেনে আনতে চাই না, কিন্তু যখন তারা দেখবে খবরে যে বাবাকে এরকম ভাবে জুতো ছুঁড়ে মারা হলো, ডিম ছুঁড়ে মারা হলো, ঠিক আছে, বাংলার মানুষ বাবাকে চোর চোর বলছে, সেগুলো দেখে তাদেরও ভালো লাগবে না, তাদের ওপরও একটা মানসিক প্রভাব পড়বে। সেটা আমরা কেউই চাই না। তাই রাজনীতি আর তোমার কাজ নেই রাজনীতিতে। রাজনীতির জন্য তুমি জন্মগ্রহণ করনি। ওই 5,000 পুলিশ নিয়ে মঞ্চে উঠে আয় তোর বাপকে ডাক, তোর পাড়ায়, তোর এলাকায়, তোর বাড়ির সামনে এসে বলছি 5 কিলোমিটারের মধ্যে আছি, এইসব হুঙ্কার বাপ তুলে কর্মফল দিবাকর, এগুলো কর্মফল। তুমি যেটা বলছিলে ওটাই আমি ভাবছিলাম বলবো। এই যে এগুলো করেছে না, এর জন্যই কর্মফল ঘুরে এসেছে। আয় তোর বাপকে, কারো বাপকে ডাকতে হচ্ছে না, কারো ছেলেকে ডাকতে হচ্ছে না, জনতাই বুঝিয়ে দিচ্ছে যে কি করলে কি হয়, কি করলে কি, তাই না? তো এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাইরে বেরোলেই এগুলো হবে। আমি বুঝতে পারছি না এদের কি এখনো বিন্দুমাত্র বোধ নেই যে মানুষ এদের কত ঘৃণা করে, কত নোংরা মনে করে এদেরকে। আজকে পচা ডিম ছুটছে, ডিম তো ওইটাও কিনতে হয়, পচা ডিমও কিন্তু ফ্রিতে পাওয়া যায় না দর্শক, আপনারা বাজারে গিয়ে খোঁজ নেবেন, পচা ডিমও 1 টাকা 2 টাকা করে কিনতে হয়। তো মানুষ কিনে কিনে পয়সা দিয়ে ওদের মারবে বলে ঠিক করেছে। তাহলে ভাবুন কতটা ক্ষোভ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন বেরোলেন, চোর চোর শুনলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোলেন, ওই ডিম খাচ্ছেন, এখন পচা ডিম খেতে হচ্ছে। আজকে সিআইডি বাড়িতে গেছে, মিথ্যে কথা, এখনো মিথ্যে কথা বলা ছাড়ছে না। সিআইডি বাড়িতে গেছে বলে আমি নাকি ওই বাড়িতে থাকি না, পিসির টালির বাড়ি থেকে বেরোচ্ছে। পিসির টালির বাড়ি থেকে এখন কি জোরে এসি চলে নাকি? নিজের বাড়িতে কি এই সেন্ট্রাল এসি গুলো কাজ করছে না? মানে পুলিশ কি ওগুলো তার খুলে নিয়েছে নাকি ইলেকট্রিক বিল দিতে পারছে না? আমি বুঝতে পারছি না এগুলো কি। এসব বলে লাভ নেই, পুলিশ সব জানে। এতদিন কিছু করতে পারেনি, কিন্তু তোমার ঘরে কত টাকা আছে, কত টাকা ছিল, কি কি সম্পদ রয়েছে, কোথায় তুমি থাকো, কোথায় তুমি জলকেলি করো, কোথায় তোমার খেলা হয়, কোথায় বাগান বিলাস হয়, সব কিছু পুলিশ জানে, সিআইডি জানে, লালবাজার জানে। এরপরে তোমাকে বাড়ি থেকে বের করে কোমরে দড়ি পরিয়ে ওই যে বনি না কি নাম ছিল, আমার নাম বনি, কি করবি, আমার নাম বনি, কিছু করতে পারবি, আয় আয়, ওই বনির মতো স্যান্ডো গেঞ্জি আর ওই জাঙ্গিয়া পরে যখন রাস্তা দিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরাবে, তখন আরো বেশি যন্ত্রণা হবে, আরো বেশি কষ্ট হবে। নিতে পারবে না, নিতে পারবে না। এতদিন তো ওই যে বললাম না, মানে রাজনীতিতে এসেই সোনার চামচে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে সংঘর্ষটা করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা বিরোধিতা করি, যাই করি না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াই করে আজকে এই জায়গাটায় এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন লড়াই করে, বামেদের লাঠি খেয়েছেন, বামেদের মার খেয়েছেন, সিপিএমও তো কম অত্যাচারী ছিল না। সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় সংঘর্ষ করে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রিবিউশনটা কি? তৃণমূল দলের জন্য সেই আইপ্যাককে নিয়ে উনি রাজনীতি করেছেন। আইপ্যাক বলে দিয়েছে এটা করো ওটা করো, অভিষেক যুবরা যেটা করো এটা করো, সেইভাবে রাজনীতি করেছো। তোমার স্ক্রিপ্টও লিখে দিত, সবাই কি বলতে হবে, কোন এলাকায় গিয়ে কি বলতে হবে, সেগুলো আইপ্যাক লিখে দিয়েছে, সব আইপ্যাক ঠিক করে দিয়েছে। তোমার রাজনীতির জ্ঞান কতটুকু?
তুমি যে অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলে এক বাপের বেটা হলে কলকাতায় থাকবেন 4 তারিখের পরে, সেই অমিত শাহ গোটা ভারতবর্ষ জুড়ে ঘুরে ঘুরে মাটিতে গ্রাউন্ড লেভেলে রাজনীতি করেছে, বুথে বুথে ঘুরে ঘুরে রাজনীতি করেছে। স্কুটারে করে নরেন্দ্র মোদী অমিত শাহ স্কুটারে ঘুরে ঘুরে রাজনীতি করেছেন, গ্রামে গ্রামে থেকে থেকে রাত্রি নিবাস করে রাজনীতি করেছেন। সেখানে হিন্দি বেল্ট থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে গেছে, এক এক জায়গার ভাষা আলাদা, রাজস্থান গুজরাট ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, সেখানে থেকে রাজনীতি করে খেলা ঘুরিয়ে দিয়েছেন। এত বছরের অভিজ্ঞতা, সেই মানুষটাকে তুমি বাপ তুলে তুমি দুদিনের ওই ফুচকে ছোকরা না কি বলে, ফুচকে ছোড়া, পোত পাকা ছোড়া, ওই গ্রামের বাংলা ভাষায় বলে পোত পাকা ছোড়া, তুমি অমিত শাহকে বাপ তুলে তুই তুকারি করছো। আরে সকাল বিকেল ওরকম 10টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হজম করে দেওয়া, ব্রেকফাস্টেই খেয়ে ফেলবে, ব্রেকফাস্টেই খেয়ে ফেলবে। তোমার কপাল ভালো যে এখনো তোমার কোমরে দড়িটা পড়েনি, এখনো তুমি ঘুরতে পারছো, এখনো তোমাকে হেলমেট পরানোর জন্য পুলিশ মানে আছে, সেন্ট্রাল ফোর্স, যাকে তুমি আর তোমার পিসি না মা যাই হোক গালিগালাজ করতে প্রতিদিন, পিসিমা যাই হোক পিসিমা, সে পিসিমা তো অনেক গালিগালাজ করেছো সেন্ট্রাল ফোর্সকে, বিএসএফ কে গালিগালাজ করেছো, কেন্দ্রীয় বাহিনীকে গুন্ডা বলেছো, মাস্তান বলেছো, আজকে তারা বাঁচিয়ে নিয়ে গেল। রাজনীতিটা ছাড়ুন, মানুষ প্রত্যাখ্যান করেছে। আর বাংলার রাজনীতিতে একবার মানুষ যাকে ছুঁড়ে ফেলে দেয় তাদের কি অবস্থা হয় সে তো আপনারা ভালো করেই জানেন, রাজনীতির ইতিহাস বাংলার তাই বলছে। কংগ্রেসের আজকে কি দুর্দশা, কংগ্রেস এই রাজ্য শাসন করেছিল, বামেদের আজকে কি অবস্থা, তৃণমূল কংগ্রেস আগামী দিনে এই তো ফলতাতে যে রিপোল হলো সেখানেই 3.81% ভোট পেয়েছেন। লজ্জা করে না? বাইরে বেরিয়ে এখন আপনি বড় বড় কথা বলবেন। মানুষের ক্ষোভে পড়তে হবে। মানুষ অনেক যন্ত্রণা নিয়ে পশ্চিমবঙ্গে 15 বছর বুকের মধ্যে জমিয়ে রেখে, ওই বুকে বলে না পাথর চাপা দিয়ে সেই ভোগ করেছে, যন্ত্রণা ভোগ করেছে। আজকে বাঁধ ভেঙে গেছে, পেয়েছে সুযোগ, প্রাণে মারেনি কেউ, ইট পাথর ছুঁড়ে মারেনি, আপনার কপাল ভালো, এরপরে সেটাও মারতে পারে। তাই বলবো বেরোবেন না, অনেক কামিয়েছেন, ঘরে বসে থাকুন, না হলে ও অন্য কোথাও অন্য কোনো রাজ্যে গিয়ে সেখানে বাগান বাড়ি করে থাকুন, অন্য ব্যবসা করুন, না হলে শান্তিনিকেতন নাকি বাড়িটা যেখানে আপনি বলেন থাকেন না, নাহলে মমতার বাড়ির সামনেও কালীঘাটেও একটা চায়ের দোকান করতে পারেন, একটা ঘুগনি, ওই পিসি বলেছিল না টেবিল পেতে মাকে বলো ঘুগনি বানিয়ে দেবে, দুর্গাপুজো মাকে বলো ঘুগনি বানিয়ে দেবে, ঘুগনি বানিয়ে দেবে, আর ওই টালির বাড়ির সামনেই বেচবা, খুব সুন্দর, আমরা যাবো খেতে যাবো। শেখো, মানুষকে তো বাংলার বেকার যুবক যুবতী, শিক্ষিত যুবক যুবতীদের, চাকরিহারা শিক্ষকদের তো মমতা বন্দ্যোপাধ্যায় ঘুগনি ঝালমুড়ি ঘটি গরম বেচার পরামর্শ দিতেন। তোমরা এগুলো বিক্রি করো, এখন আমরা যাব ঝালমুড়ি খেতে, ঘটি গরম খেতে, ভাইপোর হাতের ঘটি গরম, মমতার হাতের ঘুগনি আমরাও খাবো, একটু বাংলার মানুষও খাবে, দেখবে কেমন হয় ঘুগনি। যিনি ঘুগনি বানানোর পরামর্শ দিয়েছিলেন তিনি কেমন ঘুগনি বানাতে পারেন, উনি তো আগুন ছাড়াই ওই খুন্তি নাড়িয়ে রান্না ফান্না করে অনেক ফটো টটো দিতেন, অ্যাকচুয়ালি কেমন রান্না করেন সেটাও আমরা দেখবো। তবে দয়া করে ঘুগনিটা ভালোভাবে বানাবেন, আপনার বাড়ির পিছনে ওই টালিনালার জল দিয়ে করবেন। কলকাতা পুরসভার জলটা খুব একটা খারাপ আসে না, খুব খারাপ হলে অন্তত কলকাতা পুরসভার জল দিয়ে করবেন। আপনাদের তো হাইজিনের ব্যাপার স্যাপার আছে, এখন বুঝবে রাজনীতি করতে কেমন লাগে। আর একটা বিষয় শেষ বেলায় আমি বলে যাই, যদি বাড়িটা ওর না হয় তাহলে বাড়ি যদি ভেঙে দিচ্ছে তাহলে সমস্যা কোথায়? আবার বলছে কেন বাড়িটা ভাঙবে, আবার বলছে আমি ওই বাড়িতে থাকি না। যদি না থাকে তাহলে এত বড় বাড়ি বানিয়ে লাভ নেই। আমার মনে হয় সেখানে বৃদ্ধাশ্রম করলে ভালো হয়। অনেক মানুষ যারা রয়েছেন, নেই কলকাতায় ভালো বৃদ্ধাশ্রম নেই তো, সরকারি বৃদ্ধাশ্রম, সরকারি একটা বৃদ্ধাশ্রম। আমি শুভেন্দু দাকে অনুরোধ করব, কথা বলবো, দরকার হয় আমি পার্সোনালি কি আমরা প্রস্তাব দেব, ওখানে একটা সুন্দর বৃদ্ধাশ্রম করা যায়, যাতে যাদের ছেলে মেয়েরা সন্তানরা থাকে না, বাইরে থাকে, তাদের দেখাশোনার কেউ নেই, তারা সেখানে থাকবেন। কি যা পাপ করেছেন হয়তো কিছুটা সেখান থেকে। আরেকটা ব্যাপার আছে, ওখানে এসকেলেটর আছে তো বয়স্ক মানুষদের উঠতে কষ্ট হবে। খুব ভালো কথা বলো, ভালো হবে, খুব ভালো। ওই যে চলমান সিঁড়ি যেগুলো মেট্রো স্টেশনে থাকে আমরা দেখি, বড় বড় স্টেশনে থাকে, সেই চলমান সিঁড়ি রয়েছে, শপিং মলে থাকে বড় বড়, সেখানে ওদের জন্য সুবিধা হবে। যাই হোক, আমি কথা বাড়াবো না, আজকে আমি ভিডিওটাও করতাম না, আসলে আমাদের একটু ছুটি মুডে ছিলাম তো, সেই জন্যই আমি চাচ্ছিলাম না আজকে কাজটা করতে। কিন্তু যে ছবি দেখলাম সত্যি একেবারে ডিজে বালে বাবু মেরে গানা বাজা দে, একদম গানা বাজিয়ে দিয়েছে। যাকে বাজানোর, যে ডিজে বাজানোর কথা বলেছিল তারই ডিজে বাজিয়ে দিয়েছে বাংলার জনগণ। সেই জন্যই একটু আপনাদের সঙ্গে গল্প করলাম এই বিষয়টা নিয়ে।
আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর পঙ্কজদার পলিটিক্যাল ডেলি, সেখানেও আপনারা যারা দেখেন প্রতিনিয়ত এবং যারা দেখেন না তাদেরকে বলবো নতুন হলে সেই পলিটিক্যাল ডেলিতে গিয়েও, এখন তো হিন্দিতেও আসছে পলিটিক্যাল ডেলি, তো সেই ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করতে তো আর পয়সা লাগে না, আপনাদের কাছেই আমাদের ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পৌঁছে যাবে, সব ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আর অভিষেক যেখানে যেখানে যাবে, দিবাকর এরপর থেকে ওখানে বলে দেবে আগে থেকে যে অভিষেক কোথায় কোথায় যাচ্ছে। দিবাকরের ফেসবুক পেজে ফলো করে রাখবেন। আর আপনারা টমেটো, ডিম, পাথর দরকার নেই, টমেটো, ডিম, কালি, গোবর এসব নিয়ে প্রস্তুত থাকবেন।